নমস্কার প্রিয় দর্শক বন্ধু, বাংলাদেশের এই বিশেষ প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত জানাই। বাংলাদেশের প্রতিবেদনে আজকে কি কি থাকছে সেটা এক ঝলক বলে নিই এবং এক ঝলক বলে নেওয়ার পরেই আমরা বিস্তারিত প্রতিবেদনে যাব। তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ অনেক মানুষের, কাদের সঙ্গে সাক্ষাৎ করলেন তারেক রহমান, সেই সাক্ষাৎ থেকে কি উঠে এলো? ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কি এবার ঝালিয়ে নেওয়ার পালা? তারেক রহমানকে বেস করেই কি সেই সম্পর্ক ঝালিয়ে নেবে ভারতবর্ষ? তাহলে কি বিএনপিকেই অ্যাডভান্টেজে রাখছে ভারত? সেই সঙ্গে থাকছে আওয়ামী লীগ কি মনে করছে এই 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচন নিয়ে, তারা কি স্ট্র্যাটেজি সাজাচ্ছেন? কলকাতায় হয়ে গেল গুরুত্বপূর্ণ বৈঠক, কনকনে শীতের মধ্যেই আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠক হয়ে গেল ভারতবর্ষের এই কলকাতাতে। এই সব কিছু নিয়েই আমাদের আজকের বিশেষ প্রতিবেদন থাকছে, বাংলাদেশ সংক্রান্ত বিশেষ প্রতিবেদন। প্রিয় দর্শক বন্ধু, আপনারা মন দিয়ে গোটা প্রতিবেদনটা দেখবেন, মন্তব্য করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনারা কি ধরনের খবর, বাংলাদেশের আভ্যন্তরীণ সংক্রান্ত খবর শুনতে চাইছেন, দেখতে চাইছেন, আপনারা জানাবেন, কারণ আপনাদের মতামত আমাদের কাছে শিরোধার্য। প্রিয় দর্শক বন্ধু, আজকে আপনাদের কাছে যে বিষয়টা প্রথমেই উত্থাপন করব সেটা হচ্ছে, আপনারা ইতিমধ্যেই আমাদের পূর্ববর্তী যে প্রতিবেদন, সেই পূর্ববর্তী প্রতিবেদনে জেনে গেছেন যে এস জয়শঙ্করের সঙ্গে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের একটি গোপন বৈঠক হয়েছে এবং সে বিষয়ে বিস্তারিত তথ্যও আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি পূর্ববর্তী প্রতিবেদনে। কিন্তু আজকের প্রতিবেদনে আমরা যে বিষয়টায় চোখ রাখবো সেটা হচ্ছে, মুহূর্তে মুহূর্তে বাংলাদেশের আকাশে বাতাসে পট পরিবর্তন ঘটছে। যেভাবে আবহাওয়া বা জলবায়ুর পট পরিবর্তন ঘটে, ঠিক সেইভাবে হঠাৎ হঠাৎ পট পরিবর্তন ঘটছে এবং বিভিন্ন সমীকরণে, বিভিন্ন কৌশলে একে অপরকে ছাপিয়ে এগিয়ে যাচ্ছে কেউ। গত দুদিন ধরে আমরা জামাতের কথা বলছিলাম, নানা কৌশলে জামাত কিন্তু এগিয়ে যাচ্ছিল বিএনপিকে পেছনে ঠেলে, এবং তার যে জোট, সেই জোটকে নিয়ে জামাত একেবারে জোর কদমে মরিয়াভাবে এগিয়ে যাচ্ছিল দৃঢ় পদক্ষেপ নিয়ে, এবং মনে করা হচ্ছিল যে জামাতের রাস্তা আরও মসৃণ হয়ে যাচ্ছে এবং জামাত এই জিতল বলে, এই জয়লাভ করলো বলে, শফিকুর রহমান এই প্রধানমন্ত্রী হয়ে গেলেন বলে, এরকম একটা সমীকরণ মুহূর্তে তৈরি হচ্ছিল। কিন্তু আমি আবার বলেছিলাম, আগেও বলেছিলাম, প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে বাংলাদেশের সমীকরণ বদলাচ্ছে। এবারে নির্বাচনটা কিন্তু বাংলাদেশে একটা ঐতিহাসিক নজিরবিহীন নির্বাচন হতে চলেছে। তারেক রহমান তিনি তার বাসভবনে ছিলেন, হঠাৎ করে তার সঙ্গে দেখা করতে চলে এলেন বাংলাদেশের 36 থেকে 40 জন ব্যবসায়ী, সমস্ত নামকরা ব্যবসায়ী, নামকরা শিল্পপতি, তারা তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন। এবং শোনা যাচ্ছে, সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি, তারেক রহমানকে ভরসা দিয়েছেন এই ব্যবসায়ীরা যে আপনি প্রধানমন্ত্রী হওয়া শুধু সময়ের অপেক্ষা। আপনি প্রধানমন্ত্রী হলে দেশের বাণিজ্যিক মহল, দেশের ব্যবসায়ীরা, দেশের শিল্পপতিরা তারেক রহমানের পাশে রয়েছে, বিএনপির পাশে রয়েছে, বিএনপির পাশেই থাকবে। ব্যবসায়ীদের এই আশ্বাস পেয়ে উজ্জীবিত তারেক রহমান, উজ্জীবিত তিনি। এবং তারেক রহমান বলেছিলেন যে আই হ্যাভ আ প্ল্যান। তাহলে কি সেরকম কিছু প্ল্যান নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা হয়ে গেছে? তারেক রহমান দেশে ফিরে 8.5 লক্ষ মানুষের সামনে বলেছিলেন, প্রত্যাশিত বাংলাদেশ গঠন করব। সেই প্রত্যাশিত বাংলাদেশ গঠন করার পথেই কি এগিয়ে গেলেন আরও কয়েক ধাপ তারেক রহমান। এবং তারেক রহমানের দিকে কিন্তু এবার দাঁড়িপাল্লাটা ভারী হয়ে গেল। বিগত দুদিন ধরে সমস্ত কিছু ফোকাস জামাত টেনে লাগলেও 24 ঘন্টার মধ্যে কিন্তু একটা উলট পালট হয়ে গেল এবং তারেক রহমানের দিকে পাল্লা ভারী। ব্যবসায়ীরা দেখা করলেন তারেক রহমানের সঙ্গে, তারা আশ্বস্ত করলেন তারেক রহমানকে। এমনকি তারেক রহমান এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এলেন, কারণ তারেক রহমানকেই প্রধানমন্ত্রী চায় ভারত। বিভিন্ন কূটনৈতিক মহল মারফত খবর এসেছে এবং বাংলাদেশে তারেক রহমানের কাছেও খবর এসেছে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদেশের মধ্যে, ভারতবর্ষ এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ককে সুসংহত করতে, আগের মতো ভালো করতে, মসৃণ করতে এই মুহূর্তে তারেক রহমানকেই প্রধানমন্ত্রী দেখতে চান। এবং তার জন্য ভারতবর্ষ বেশ কিছু স্ট্র্যাটেজি, বেশ কিছু কৌশল তারেক রহমানকে বলার জন্য উদ্গ্রীব রয়েছে এবং ইতিমধ্যেই সেই গোপন বার্তা তারেক রহমানের কাছে পৌঁছেও গেছে। তারেক রহমানের কাছে পৌঁছে গেছে ভারতবর্ষের কৌশল বার্তা যে তারেক রহমান
যতক্ষণ পর্যন্ত নির্বাচন না হচ্ছে কি কি কৌশলগত দিক নিয়ে এগোবেন, মানুষের কাছে তিনি কি প্ল্যান নিয়ে যাবেন, কি তার প্রচার কৌশল হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। তারেক রহমান ব্যবসায়িক মহলে একটা গুরুত্বপূর্ণ কথা ইতিমধ্যেই বলে দিয়েছেন। ব্যবসায়িক মহলে তিনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে তিনি প্রগতিশীল বাংলাদেশ গড়তে চান, প্রত্যাশিত বাংলাদেশ গঠন করতে চান এবং তার জন্য বাংলাদেশের যে অর্থনৈতিক কাঠামোটা ভেঙে পড়েছে, বেকারত্ব বেড়ে গেছে, তিনি প্রথমেই চান বিএনপি ক্ষমতায় আসলে বেকারত্ব দূর করা, দেশের 82% মানুষকে এখনই কর্মচঞ্চল করা, কর্মসংস্থানের দিকে নিয়ে আসা, কর্মসংস্কৃতির দিকে নিয়ে আসা। এই বিষয়টা কিন্তু এই মুহূর্তে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান। তিনি চাইছেন যে ক্ষমতায় এসেই বেকারত্ব দূর করলেই কিন্তু সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু তার জন্য কি দরকার? কর্মসংস্থান দরকার। তাই এই যে 36 থেকে 40 জন ব্যবসায়ী ছিলেন, তাদের কাছে তারেক রহমান করজোরে অনুরোধ করেছেন যে পরিবর্তন বা প্রত্যাশিত বাংলাদেশ তৈরি হলে ব্যবসায়ীরা আগে যেন কর্মসংস্থানের জায়গাটা তৈরি করে রাখে। ব্যবসায়িক ক্ষেত্রে তাদেরকে নিশ্চয়ই বিশেষ কিছু ছাড় দেওয়া হবে, কিন্তু সবার আগে যেটা দূর করা দরকার সেটা হচ্ছে বেকারত্ব। বেকারত্ব দূর করলে, কর্মসংস্থান হলে ব্যবসায়িক পর্যায়ে ঠিক থাকবে, বস্ত্রশিল্প যেন মাথা ঘুরে দাঁড়াবে এবং সেটা মাথা চাড়া দিয়ে দাঁড়ালে এই যে দারিদ্রতা বেড়ে গেছে প্রায় 21.79%, সেইটা কমানোর চেষ্টা করবেন তারেক রহমান। ভারত 4 থেকে 5টা কৌশল ইতিমধ্যেই দিয়ে দিয়েছে, কারণ ভারত এই মুহূর্তে বিএনপির উপর এই কারণেই ভরসা করছে আওয়ামী লীগের বিকল্প হিসেবে তারেক রহমান এবং বিএনপি একমাত্র ভরসাযোগ্য, যারা বাংলাদেশকে সুসংহতভাবে চালাতে পারবে, কোনো ঝামেলা গণ্ডগোল ছাড়া, কোনো অপ্রীতিকর পরিস্থিতি ছাড়া যারা এগিয়ে নিয়ে যেতে পারবে, তার মধ্যে অগ্রণী হচ্ছে বিএনপি এবং তারেক রহমান। এবং তারেক রহমানের এই দেশে ফেরার পেছনে আমরা আগেই বলেছি যে ভারতবর্ষের বিভিন্ন কৌশলগত দিক রয়েছে। ফলে এই মুহূর্তে নরেন্দ্র মোদীর থেকে একটি গোপন বার্তা তারেক রহমানের কাছে পৌঁছে গেছে এবং কূটনৈতিক মহল থেকে, ভারতবর্ষের কূটনৈতিক মহল থেকেও পৌঁছে গেছে। ভারতবর্ষ জানিয়ে দিয়েছে তারেক রহমান তথা বিএনপির পাশে ভারত রয়েছে। আগামীতে যে কোনো ধরনের সাপোর্ট, যে কোনো ধরনের সমর্থন দিতে ভারতবর্ষ প্রস্তুত রয়েছে। ফলে কনফিডেন্স এবং আত্মবিশ্বাস অনেকটা বেড়ে গেছে তারেক রহমানের। এবং তারেক রহমান যে যে জনসভাগুলোতে যাচ্ছেন, সেখানে গিয়ে তিনি একটা কথাই বলছেন, বিএনপিকে আগেও আমরা ক্ষমতায় নিয়ে এসেছেন, খালেদা জিয়া দেশের জন্য কি করেছেন আপনারা জানেন, আরেকবার বিএনপিকে নিয়ে এসে দেখুন প্রত্যাশিত বাংলাদেশ আমরা তৈরি করতে পারি কিনা। নবপ্রজন্ম, নতুন প্রজন্মের যারা ভোটার আমার সঙ্গে থাকুন, যারা পুরনো ভোটার তারাও আমার সঙ্গে থাকুন, বিএনপিকে সর্বাগ্যে আশীর্বাদ করুন, দোয়া করুন, আমরা যেন প্রত্যাশিত বাংলাদেশ গড়তে পারি এবং একটা পরিকল্পিত বাংলাদেশ গড়তে পারি, যে বাংলাদেশ আগামী 15 বছরে তার অর্থনৈতিক কাঠামো যাতে ভেঙে না পড়ে। ফলে এই বিষয়টাকে একদিকে বেকারত্ব দূর করা, অন্যদিকে দারিদ্রতা দূর করে কর্মসংস্থানমুখী বাংলাদেশ করা এবং শিল্প উদ্যোগে যাতে ব্যবসায়ীরা বিভিন্ন ক্ষেত্রে ঋণ দেওয়া হোক বা বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে স্পেস দেওয়া হবে, ছাড় দেওয়া হবে, যাতে তারা বাংলাদেশে ব্যবসার বিস্তার করতে পারেন। ফলে ব্যবসায়িক মহলের সঙ্গে তারেক রহমানের এই সাক্ষাৎ যেমন গুরুত্বপূর্ণ, একই সঙ্গে ভারতবর্ষ কৌশলগত দিক থেকে যে স্ট্র্যাটেজি তৈরি করে দিয়ে গোপন চিঠি, নরেন্দ্র মোদীর যে চিঠি তারেক রহমানের কাছে এসে পৌঁছেছে, সেটা মেনে চলতে বলা হয়েছে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত, যাতে কোনো ধরনের কোনো উস্কানিমূলক পরিস্থিতি বা কোনো ধরনের কোনো চক্রান্তে পা না দেন তারেক রহমান। তাকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং বিচলিত না হতে বলা হয়েছে। এবং ভারতবর্ষ সর্বতোভাবে কৌশলগত দিক থেকে তারেক রহমানকে সমর্থন করবে, এই কনফিডেন্স দিয়ে দেওয়ার পরই কিন্তু তারেক রহমান অনেক বেশি উজ্জীবিত এবং অনেক বেশি দূরদর্শিতা দেখাচ্ছে। ফলে এই জায়গা থেকে কিন্তু জামাতে ইসলামী অনেকটা তারা পিছিয়ে পড়ল, অনেকখানি তারা পিছিয়ে পড়েছে, এ কথা বলা যেতে পারে। অন্যদিকে এই কনকনে ঠান্ডা যেখানে 10 ডিগ্রি 11 ডিগ্রি ভারতবর্ষের কলকাতায়, ঠিক তখনই কনকনে ঠান্ডার সকালেই বৈঠক হয়ে গেল আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠক, যে বৈঠকে টেলিফোনের মাধ্যমে যুক্ত হলেন শেখ হাসিনা। অন্যদিকে আওয়ামী লীগ ছাত্রলীগের শীর্ষ নেতারা কলকাতায় বসে বৈঠক করে নিলেন। সেই বৈঠকে আলোচনা হলো অনেকগুলো বিষয় নিয়ে। এক হচ্ছে
তারেক রহমানকে কি ঠেকানোর দরকার আছে, নাকি এখন নিশ্চুপ থাকা উচিত আওয়ামী লীগের, যেহেতু তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি? কারণ শেখ হাসিনা বর্ষিয়ান নেত্রী, তিনি দীর্ঘ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকেছেন, কিন্তু তারেক রহমান তার থেকে বয়সে অনেক ছোট। ফলে নবপ্রজন্ম কিন্তু এই মুহূর্তে তারেক রহমানকে যে পছন্দ করছে, সেটা আওয়ামী লীগের শীর্ষ নেত্রী শেখ হাসিনা বুঝতে পারছে। ফলে এই সময় তারেক রহমান তার নবশক্তিতে বলিয়ান হয়ে যতটা ইয়াং জেনারেশনকে কাছে টানতে পারবে, আওয়ামী লীগ কিন্তু এই মুহূর্তে ততটা পারবে না। ফলে এই মুহূর্তে তারেক রহমানকে না চটিয়ে, তারেক রহমানের বিরুদ্ধে না কিছু করে আওয়ামী লীগ একটা পন্থা নিল তাদের ওয়ার্কিং কমিটির বৈঠকে, যে তারা এখন নিশ্চুপ থাকবে। তবে জামাত নিয়ে তাদের অবস্থান করা রয়েছে। জামাতকে একটিও ভোট নয়, জামাতে ইসলামীকে ভোট দেওয়া মানে দেশের সর্বনাশ করা। শেখ হাসিনা কিন্তু এই প্রচ্ছন্ন বার্তা আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠকে পৌঁছে দিলেন। ওয়ার্কিং কমিটির বৈঠকে থাকা আওয়ামী লীগ নেতা বা ছাত্রলীগ নেতারাও স্বীকার করলেন যে সত্যি যখন চান্স নেই, তাহলে ভোটটা বিএনপিকেই যাক, ভোটটা তারেক রহমানকে যাক। জামাতে ইসলামকে ভোট দিয়ে ফেলা মানেই, তারা বাংলাদেশে ক্ষমতায় আসা মানেই তারা বেছে বেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অত্যাচার চালাবে। এবং যেভাবে নিষেধাজ্ঞা ওঠেনি এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে, ইউনূস সরকারের আমলে, একই রকমভাবে কিন্তু নিষেধাজ্ঞা উঠবে না। ফলে আওয়ামী লীগ খুব বুঝে শুনে স্ট্র্যাটেজিক্যালি এগোতে চাইছে। তারেক রহমানকে না চটিয়ে, বিএনপিকে না চটিয়ে, কোনো বিএনপি বিরুদ্ধ কথাবার্তা না বলে, বরং জামাতে ইসলামকে ঠেকাতে আওয়ামী লীগকে ঝাঁপিয়ে পড়ার বার্তা শেখ হাসিনা, ওবায়দুর রহমান তারা কিন্তু ইতিমধ্যেই দিয়েছেন। প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই বাংলাদেশ। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আবারও বলবো, প্রত্যেক মুহূর্তে বাংলাদেশের পট পরিবর্তন হচ্ছে। কখনো জামাত এগিয়ে যাচ্ছে, কখনো বিএনপি পিছিয়ে পড়ছে, কখনো বিএনপি এগিয়ে যাচ্ছে, জামাত পিছিয়ে পড়ছে। ঠিক যেমন বর্তমান প্রেক্ষাপটে তারেক রহমানের সঙ্গেই দেশের শীর্ষ ব্যবসায়ীরা দেখা করলেন। ধন্যবাদ। আপাতত এ পর্যন্ত।